দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। মাদারীপুরের শিবচরের বাংলা বাজারে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে 16 জন নিহত হয়েছেন। আজ সকালে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটের মাঝামাঝি একটি পয়েন্টে দুর্ঘটনা ঘটে। স্পিডবোটটি যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বাংলা বাজার ঘাটে যাচ্ছিল। করোনাকালে লঞ্চ বন্ধ থাকায় এই রুটে অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল এই স্পিডবোটটি। এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় বিভিন্ন সংস্থা। দর্শক টেলিফোনে সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী বেলাল রিজভী। রিজভী, দুর্ঘটনার সবশেষ কি খবর আছে আপনার কাছে? উদ্ধার তৎপরতা শুরু হয়েছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে। মূলত সকালে শিমুলিয়া ঘাট থেকে একটি স্পিডবোট ছেড়ে আসছিল মাদারীপুরের উদ্দেশ্যে। ওই স্পিডবোটের সাথে বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রথমে 6 জন, পরবর্তীতে আরো নিহতের সংখ্যা বেড়ে 16 জন দাঁড়িয়েছে। এ বিষয়ে কথা হয়েছিল আমার মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন 16 জন নিহত হয়েছে এবং এই উদ্ধার তৎপরতায় নৌ পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে। এই ছিল আমার কাছে বাংলা বাজার ঘাটের সর্বশেষ খবর। বেলাল রিজভী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। গেল 24 ঘন্টার মধ্যে সিলেটে জৈন্তাপুরে আরো 4 জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। রোববার রাত 1:30টার কিছু পরে উপজেলার দরবস্ত পয়েন্টে ইট বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলের গ্যারেজে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন, আহত হন 2 জন। এই ঘটনার কিছু আগে মোটরসাইকেলের ধাক্কায় লাকি আহমেদ নামে এক নৈশ প্রহরী নিহত হন। সিলেট তামাবিল সড়কের বটেশ্বরের জালালনগর এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। এর আগে রোববার সকাল 6:30টায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হন জৈন্তাপুরে। দর্শক লকডাউনের বিধি নিষেধ থাকলেও অনেক ক্ষেত্রেই তা ব্যাহত হচ্ছে। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বললেই চলে। সড়কে গণপরিবহন ছাড়া চলছে সবকিছু। রাজধানীর অবস্থা জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মো খন্দকার। মো, জানতে চাই আপনার কাছে লকডাউনের বিধিনিষেধ কতটা মানা হচ্ছে, সার্বিক পরিস্থিতি কেমন? এখন প্রায় 9টার খানিকটা বেশি বাজে, রাস্তায় গাড়ি ঘোড়ার জ্যাম কেমন দেখছেন? ধন্যবাদ তন্ময়। আপনি যেমনটি বলছিলেন যে গাড়ি ঘোড়ার চাপ কিন্তু এখন কিছুটা বাড়তে শুরু করেছে, কিছুক্ষণ আগেও কম ছিল। আপনাকে দেখাতে চাই যে এখানে গণপরিবহন যেহেতু বন্ধ, তারপরেও ব্যক্তিগত গাড়ি এবং যে প্রাইভেট সিএনজি গুলো আছে সেগুলো কিন্তু দিব্যি চলাচল করছে। আর লকডাউন মানার কোনো বালাই নেই, প্রত্যেকে মাস্ক পরছে, মাস্কের নিয়মাবলী তারা মানছে, কিন্তু অপ্রয়োজনে তারা বেশি বের হচ্ছে। যারা সাধারণ জনগণ আছে তারা বেশিরভাগই অপ্রয়োজনে বের হচ্ছে। আর এখানে আমরা দেখেছি যে জায়গায় জায়গায় পুলিশের অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যারাই অপ্রয়োজনে বের হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আইনের আওতায় আনা হচ্ছে। আর আমরা এখন আছি শাহবাগ মোড়ে। শাহবাগের চিত্রটা আপনাকে একটু দেখাতে চাই যে এখানে যে গাড়িগুলো চলছে, গাড়ির চাপ এখন কিছুটা কম, যেহেতু এখন মাত্র সকাল 9:05 যে গাড়ির চাপ কিছুটা কম। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যে গাড়ির চাপ কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে। কারণ কিছুক্ষণ আগে বিশেষ করে যাত্রাবাড়ি এবং মগবাজার এলাকাগুলোতে কিন্তু অনেক যানজটের সৃষ্টি হয়েছে। কারণ আপনি জানেন যে যারা বিভিন্ন তাদের কাজে বের হচ্ছেন প্রয়োজনে, তারাই কিন্তু আসলে মূলত জ্যামজটের সৃষ্টি হয়েছে। এবং এই বিষয়ে আপনি জানেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন মাস্ক বিরোধী এবং যারা মাস্ক পরছেন না তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কর্মসূচি তারা অব্যাহত রেখেছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। আর আইন শৃঙ্খলা বাহিনী তাদের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়ার যে কর্মসূচি সেটিও তারা অব্যাহত রেখেছে। আর জনসাধারণ বলছে যে তারা প্রয়োজনেই বের হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভিন্ন কথা। অপ্রয়োজনেই সাধারণ মানুষ বেশি বের হচ্ছে এবং লকডাউনের সরকারি যে নির্দেশনা সেটি কিন্তু এখনো পর্যন্ত কেউ মানছেন না। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে এখনকার মতো সর্বশেষ খবর। তন্ময়। মো খন্দকার, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে যুক্ত হয়ে আমাদেরকে লকডাউনের সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। রাশিয়ার টিকা উৎপাদন করতে এরই মধ্যে ফর্মুলা গোপন রাখার শর্তে চুক্তি করেছে বাংলাদেশ। কদিন আগেই ঠিক এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে
টিকা কিনতে চীন ও রাশিয়ার সাথে চুক্তির চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও ভারতের সাথে সীমান্ত বন্ধের সময়সীমাও বাড়তে পারে বলে আভাস দেওয়া হচ্ছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। যোগান না থাকে ২৬ এপ্রিল থেকে দেশে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করা হয়। টিকা সংকটে রবিবার বেশ কিছু কেন্দ্রে দ্বিতীয় ডোজও পায়নি অনেকে। এমন বাস্তবতায় বেশ কিছু দিন থেকে ভারত ছাড়াও অন্য উৎস থেকে টিকা পেতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার। সম্প্রতি ঔষধ প্রশাসন অধিদপ্তর জরুরি ব্যবহারে চীন ও রাশিয়ার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। প্রতিষেধক পাওয়ার ব্যাপারে আশাবাদী হলেও টিকা আসা বা চুক্তির বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানেন না টিকা বিতরণ ও প্রস্তুত কমিটির প্রধান। আমরা নির্দিষ্ট তারিখ বলতে পারছি না, এটা দুই দেশের বিষয়। আমরা চুক্তিপত্র দুই দেশে বিশ্লেষণ করার বিষয় আছে, সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু রয়েছে। আমরা যে ব্যাপারে সচেষ্ট আছি যাতে করে যত শীঘ্র সম্ভব এই কাজগুলো সম্পাদন করে আমরা আনতে পারি, আমরা সেভাবে কাজ করছি। টিকা পেতে দেরি হলে দ্বিতীয় ডোজ নিতে 12 সপ্তাহ পর্যন্ত অপেক্ষার সুযোগ আছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত আমাদের কাছে চূড়ান্ত পর্যায়ের কোনো তথ্য নেই যেটা আপনাদেরকে আমরা বলতে পারবো, তবে আমাদের দিক থেকে আমরা সক্রিয়ভাবে কাজ করছি যাতে করে আমরা এই যাদেরকে আমরা প্রথম ডোজের টিকা অ্যাস্ট্রাজেনেকা দিয়েছি তাদের তৃতীয় ডোজের টিকা দেওয়াটা নিশ্চিত করতে পারি। ভারতের বর্তমান কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় সীমান্তে যোগাযোগ বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমার মনে হয় যে ভারতের সাথে যে সীমান্ত বন্ধ আছে এবং এরোপ্লেনও বন্ধ আছে সেটা হয়তো বর্ধিত করা হতে পারে। আসন্ন ঈদের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জোর দিচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। এমন বাস্তবতায় উত্তরাঞ্চলের হাসপাতালগুলো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে আশার আলো দেখাচ্ছে বগুড়ার নর্থ বেঙ্গল অক্সিজেন প্লান্ট। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে কারখানাটি। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার জন্য বগুড়ার শাহজাহানপুরের এই অক্সিজেন প্লান্ট এখন স্বস্তির জায়গা। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগেই এই প্লান্ট নিয়ে পরিকল্পনা শুরু করেন তরুণ উদ্যোক্তা নুরুজ্জামান। গেল বছরের আগস্টের মাঝামাঝি শাহজাহানপুরের ডোমনপুকুর এলাকায় নির্মাণ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের 28 ফেব্রুয়ারি। তাকে আমরা 9 দিন অক্সিজেনটা রাখার পরে আমার সেটা স্টেবল হয়। এর মধ্যে যখনই আমরা অক্সিজেন বন্ধ করে দিই তখনই বাচ্চাটা আমার মনে হয় মারা যাচ্ছে। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি একটা অক্সিজেন প্লান্ট দিব যেটা মানুষের জীবন বাঁচায় আর কি। এই প্লান্টে এখন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বেশি তৈরি হচ্ছে। স্বল্প পরিসরে শুরু হয়েছে মেডিকেল অক্সিজেন উৎপাদনও। এসব জরুরি পণ্য উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও কুষ্টিয়ার ক্রেতারা নিচ্ছেন। উত্তরবঙ্গের যে চাহিদা, ইন্ডাস্ট্রিয়াল যে চাহিদাটা আছে সেটা পূরণের পাশাপাশি আমাদের এখানে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ থেকে আমাদের এখানে ক্রেতারা আসে। ইন্ডাস্ট্রিয়াল মেডিকেলের সমস্ত সেবা ওরা এখান থেকেই পাচ্ছে, তাতে ওনাদের অর্থ কম লাগতেছে, প্লাস সময়ও অনেক বাঁচতেছে। সরকারি চিকিৎসকরা বলছেন এই প্লান্ট থেকে অক্সিজেন নিলে তার সময় ও অর্থ দুইই সাশ্রয় করবে, তবে এর জন্য প্রয়োজন সরকারি সিদ্ধান্ত। যদি এটার সরকার আমাদেরকে অনুমোদন দেয় যে সরকারি পর্যায়ে আমরা অক্সিজেন সেখান থেকে নিতে পারবো, তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। কারণ অনেক সময় আমাদের দেখেছি যে অক্সিজেনের প্রয়োজন, আমার গাড়ি গিয়েছে ঢাকায়, সেখান থেকে আসতে সময় লাগছে। বাংলাদেশে মোট অক্সিজেন চাহিদার 20% আমদানি হয়। নতুন নতুন উদ্যোগ দিয়ে দেশকে রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠার সুযোগ রয়েছে বলে অভিমত শিল্প সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গেল 24 ঘন্টায় বিশ্বে পূর্ববর্তী দিনের চেয়ে আবারও করোনা কিছুটা কমেছে সংক্রমণ। একদিনে 6,69,000-এর বেশি আক্রান্ত ও 9,004 শতাধিক মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 15,34,00,000 ছাড়িয়েছে, আর 32,15,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় ভারতে শনাক্ত হয়েছে 3,70,000-এর বেশি করোনা রোগী। মৃত্যু হয়েছে 3,422 জনের। একদিনে 28,000-এর বেশি আক্রান্ত ও 1200-এর বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 29,000-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে 3 শতাধিক। ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে ইউরোপেও। মহাদেশটিতে বর্তমান পরিস্থিতিতে লকডাউনের আওতায় রয়েছে যুক্তরাজ্য, ইউক্রেন, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, জার্মানি, ইতালি ও সাইপ্রাস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বাংলা দখলের স্বপ্নকে চূর্ণ করে টানা
তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে যাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস। বড় বিপর্যয় বাম কংগ্রেস জোটেও। বিশ্লেষকরা বলছেন মমতার জয় ছিল প্রত্যাশিত, আর এমন ফলাফল সামনের দিনগুলোয় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মোদী সরকার। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলা, কেরালা, তামিলনাড়ুর ভোটে বিজেপির হতাশাজনক ফলাফলে প্রশ্নের মুখে মোদির ম্যাজিক। নামে 5 রাজ্য হলেও বাংলা বিজয় ছিল নরেন্দ্র মোদির সামনে বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গ দখল করতে পারলে ভারতীয় জনসংঘ ও পরবর্তী বিজেপির ইতিহাসে মোদি হয়ে উঠতেন বড় আইকন। তবে ভোটের ফল বলছে 3 রাজ্যেই মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের কারণ তুলে ধরেছেন নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য, রাজ্য বিজেপি নেতারা প্রচার পর্বে অনেক পরিশ্রম করলেও কোনো মুখ তুলে ধরতে পারেনি। মুসলিম ভোট তৃণমূলের পক্ষে একাট্টা হলেও হিন্দু ভোটের সিংহভাগও তারা নিজেদের ঝুলিতে টানতে পারেনি। প্রার্থী নির্বাচনেও ছিল বড় ভুল। নির্বাচনের সময় জনসভা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে সমালোচিত হচ্ছেন নরেন্দ্র মোদী। তবে 2016 সালে মাত্র 3 আসন পাওয়া বিজেপি এবার অনেকটাই এগিয়েছে। বিশ্লেষকরা বলছেন বাংলায় তৃণমূলের ভূমিধস বিজয়ের অন্যতম কারণ মানুষের সাথে যোগাযোগ তৈরি করার মমতার বিরল ক্ষমতা। তার জয় ছিল প্রত্যাশিত। মানুষের ক্ষোভ সেখানে সঞ্চারিত হওয়াতে যেটা দেখা যে ভোট যতটা পড়ার কথা ছিল ততটা পড়েনি, ভোট অনেক কম পড়েছে আগের থেকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কোনো প্রতিফলন তো ঘটেইনি। উল্টে যেটা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ যেটা হয়েছে সেটা প্রতিফলিত হয়েছে ভোটের বাক্সে। বাংলাদেশের কূটনীতি বিশ্লেষকরা মনে করছেন মমতার জয়ে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সার্বিক ক্ষেত্রে তো এটা কোনো ইফেক্ট থাকার কথা না। আর যদি আমরা ধরি যে তিস্তার ক্ষেত্রে আমি মনে করি না যেটা বড় কোনো, কারণ আমাদেরকে চূড়ান্ত হিসাবে আমাদেরকে কিন্তু কেন্দ্রীয় সরকারের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে, পশ্চিমবঙ্গের সাথে না। পশ্চিমবঙ্গকে সাথে নেওয়া কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব না। করোনার সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে মোদী সরকার। তার সঙ্গে বাংলা, কেরালা, তামিলনাড়ুতে পরাজয়। সামনের দিনগুলোই রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে মোদী সরকার, এমনই মত বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। আগামী বাজেটে উৎসে কর অর্ধেক করার জোর দাবি জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এছাড়াও কর ও ভ্যাটের ক্ষেত্রে কয়েকটি বৈষম্য দূর করার দাবি তুলেছে আরেক সংগঠন বিকেএমইএ। পোশাক মালিকরা বলছেন করোনা মহামারীতে ব্যবসা টিকিয়ে রাখতে রাজস্ব বোর্ডের সহায়তার কোনো বিকল্প নেই। এছাড়াও বাজেটে শ্রমিকদের জন্য সহায়তা চায় পোশাক মালিকরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। প্রথম ঢেউয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে এসেছে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ, যে ধাক্কায় ক্ষতির মুখে পড়েছে দেশের প্রায় সব ধরনের ব্যবসা বাণিজ্য। এর মধ্যেই চলে এসেছে বাজেটের সময়। পোশাক ব্যবসায়ীরা তাই তাকিয়ে নতুন প্রত্যাশায়। ব্যবসায়ীরা বলছেন করোনা মহামারীতে বাতিল হয়েছে তাদের বহু ক্রয়াদেশ। তার উপর প্রতি মাসে শ্রমিকদের বেতন দিতে ঋণ নিতে বাধ্য হচ্ছেন তারা। আর তাই বাজেটে যেন তাদের জন্য প্রণোদনা রাখা হয় সেই দাবি তাদের। যে প্রণোদনাটা গত বছর ছিল ওরকম আরেকটা প্রণোদনা জন্য দেয়, সহজলভ্য করে দেয়, যাতে অন্তত ফ্যাক্টরি গুলা বেঁচে থাকতে পারে বা ঘুরে দাঁড়াতে পারে। আর আপনি জানেন যে আমরা আস্তে আস্তে করে কিন্তু গত বছর থেকে এ পর্যন্ত যে লোনের যে বোঝা আমাদের ভারী হয়ে গেছে। পৃথিবীর সমস্ত দেশে যেগুলো দেশ আছে সবাই এটা এক্সটেন্ড করা হয়েছে, কেননা প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভের পরে বাজার আবার নড়বড়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়। পোশাক মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ বাজেট নিয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যার মধ্যে উৎসে কর 0.5% থেকে কমিয়ে 0.25% করার দাবি তাদের। 1 বছরের জন্য 5 বছরের করতে হবে, কারণ আমরা যে 5 বছরের জন্য একটা প্ল্যান হয় অ্যাকর্ডিংলি আমরা বাইরের সঙ্গে কাজ করতে পারবো এবং আমরা বলতে পারবো যে আমাদের প্রাইস রেট এরকম হবে 5 বছর। বাজেটে যদি এগুলা আমাদেরকে দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি যে আমাদের ভিশন আছে 50 বিলিয়ন করার, সেই ভিশনে আমরা পৌঁছতে পারবো। পোশাক মালিকদের আরেক সংগঠন বিকেএমইএ বলছে আমদানিতে দ্বিমুখী নীতির কথা। জিরো ভ্যাট রিটার্ন দাখিল প্রত্যাহারেরও আহ্বান তাদের। বলছেন কারখানায় কাজ করা শ্রমিকদের জন্য খাদ্য ও অর্থ সহায়তা প্রয়োজন। ভ্যাট মুক্ত কিন্তু আবার জিরো ভ্যাট, অর্থাৎ
প্রতি মাসে আমাদেরকে জিরো ভ্যাটে রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক করে রাখা হয়েছে। এটা একটা আমাদের জন্য অতিরিক্ত বাড়তি খরচের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং একটা হয়রানিরও আমরা শিকার হচ্ছি। শ্রমিকদের জন্য রেশন বরাদ্দ করার জন্য একটা বাজেট বরাদ্দ রাখা দরকার। সবকিছু ঠিক থাকলে জাতীয় সংসদে জুনের প্রথম সপ্তাহেই অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ঘোষণা করবেন আগামী অর্থবছরের বাজেট, যার আকার হতে যাচ্ছে প্রায় 6 লাখ কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ইসলামপুরের কাপড় ব্যবসায়ীরা। তবে এবার বেচাকেনা অন্য বারের তুলনায় কম বলে জানান তারা। চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কিছুটা হতাশ। বলছেন ঈদ পর্যন্ত বাজার খোলা থাকলে কিছুটা ক্ষতি কাটিয়ে নেওয়া সম্ভব হবে। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার পুরান ঢাকার ইসলামপুর। সারা বছর তো থাকেই, ঈদকে কেন্দ্র করে এই এলাকার বিশাল বাজার শুরু হয় শবে বরাতের আগেই। দেশে তৈরি পোশাক এবং বিদেশ থেকে আমদানি করা বিশেষ করে পাইকারি থান কাপড়ের বাজার হিসেবে পরিচিত হলেও এলাকাটিতে খুচরা কাপড়ের দোকানও রয়েছে সারি সারি। উৎসবকে কেন্দ্র করে এই পাইকারি বাজারে ব্যবসা থাকে জমজমাট। তবে এবারের দৃশ্যপট একেবারেই আলাদা। বেড়েছে করোনার প্রকোপ, আর তাই সারা দেশে চলছে লকডাউন। গণপরিবহন বন্ধ থাকায় সারা দেশের ব্যবসায়ীরা এবার আসতে পারেনি এই পাইকারি বাজারে, আর তাই বেচা কেনাও কম বলে জানান বিক্রেতারা। লকডাউন খোলা হয়েছে ঠিকই, কিন্তু এখানে তো গণপরিবহন অফের কারণে আমার কাছে কাস্টমাররা আসতে পারতেছে না। সুযোগ দিয়েছে এই কারণে মোটামুটি তাও বাংলাদেশের ব্যবসাটা চলতেছে। তা আমরা তো আশা রাখি একটু ভালো করার জন্য, যদি একটু আগে সময় দিত তাহলে আরো ভালো হতো। এবছর না হলেও প্রতিবারই ঈদ মৌসুমে এ বাজারে প্রায় 1000 কোটি টাকার লেনদেন হয় বলে জানান বাংলাদেশ বস্ত্র সমিতির নেতারা। কাপড় নিয়ে যে ওটাকে প্রস্তুত করার জন্য যে সময়টা, পর্যাপ্ত সময়টাও তো তারা পায়নি, যার জন্য রেডিমেড আইটেমের মধ্যে 2-4টা আইটেম যেগুলো আছে ওগুলাই হয়তো টুকটাক বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের যারা হোলসেল পর্যায়ে, উৎপাদন পর্যায়ে এসে আমরা মার্কেটিং যেগুলো করি সেই পণ্যের কোনো বিক্রি আমাদের নেই। যদি 1 লক্ষ টাকা 3 বছর আগে বেচা কেনা হয়েছে, গত বছর হয়েছে 25,000 টাকা, এবছর 10,000 টাকা। কর্মচারী ভাইয়েরা আছে, এই পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো সহযোগিতা আমরা পাই নাই। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরো বাড়বে এমন প্রত্যাশা ইসলামপুর পাইকারি বাজারের এই ব্যবসায়ীদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিততে হলে বাংলাদেশকে করতে হবে অসাধ্য সাধন, সেই সাথে গড়তে হবে রান তারার বিশ্ব রেকর্ড। আলোর স্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দলের সংগ্রহ 5 উইকেটে 177 রান মাত্র। পরাজয়ের সংখ্যাটা প্রথম ইনিংসের শেষেই তৈরি হয়েছিল, আর সময়ের সাথে সেটাই সত্যি হতে চলেছে। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে পরাজয়ের মুখে এখন বাংলাদেশ। দর্শক, শেষ করছে সকাল 9টার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাই।